সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুহাস সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র প্রদর্শনীর সময়সূচি। সবার জন্য শিল্প সংস্কৃতি, সবার জন্য চলচ্চিত্র, এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র প্রদর্শনী। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 6:30টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র মনপুরা। চলচ্চিত্র প্রদর্শনী চলবে আগামী 10 এপ্রিল পর্যন্ত। 10 প্রকাশনীর যৌথ আয়োজনে শাহবাগ জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চৈত্রে বই উৎসব 2016। উৎসব চলবে 12 এপ্রিল পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সোহেল রানা প্রাণনের একক চিত্রকলা প্রদর্শনী এক্সিস্টেন্স। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে 3 শ্যাডোস অফ আর্ট শিরোনামে শিল্পী রাশেদুল আলমের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে শিশুতোষ নাটক 72.5 ঘন্টা। তোর দরজার উপর ইঞ্জিনিয়ারিং করতে হবে না, আম্মু আসুক তারপর মিস্ত্রি ডাকি। মিস্ত্রি লাগবে না, মিস্ত্রি লাগবে না। আম্মু কি বলেছিলেন মনে আছে? আম্মু যতদিন না আসছে ততদিন সব বৈজ্ঞানিক পরীক্ষা বন্ধ, মনে আছে? রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আপনি এমনভাবে আমাকে অ্যাকিউজ করছেন যেন আমি আপনার বাসায় একটা সিভি পাঠিয়ে বিশাল অপরাধ করে ফেলেছি, এখন আমার ফাঁসি হওয়া উচিত। আর বাবা, আগে ছেলেটাকে তো দেখুন, পছন্দ না হলে কে বলেছে আপনাকে বিয়ে করতে? আর তাছাড়া তো এমনও তো হতে পারে যে ছেলেই আপনাকে পছন্দ করলো না। আমি জানি আমার কতগুলো তেতো শোনাচ্ছে, আর সত্যি কথা হয় বরাবরই তেতো হয়। রাত 9টায় প্রচার হবে মাহমুদুল হাসান রানার পরিচালনায় একক নাটক আধার। রাত 11:30টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আগামীকাল অনুষ্ঠিত হবে শিশুতোষ চলচ্চিত্র আমার বাংলাদেশের শুভ মহরত। এই চলচ্চিত্র নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অবশ্যই ভালো থাকাটা খুব স্বাভাবিক, কারণ আগামীকাল শিশুতোষ একটি চলচ্চিত্রের কাজ আপনি হাতে নিতে যাচ্ছেন এবং সেটা শুভ মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, যদি দর্শকরা আমার ছবিটাকে পছন্দ করে এবং যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করা, এটা খুব কঠিন কাজ। যে ছবিটির কাজ হাতে নিতে চলেছেন সেটা শুভ মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটার নাম হচ্ছে আমার বাংলাদেশ। তো গল্পটা পুরোটা শুনবো না, কিন্তু তারপরেও যদি অল্প একটু ছায়া শুনতে পারি। হ্যাঁ, গল্পটা যেটা হচ্ছে, আমাদের অনেক ছেলেমেয়েরা বাইরে থাকে, অনেক বাবা মারা বাইরে থাকেন, তাদের ছেলেমেয়েদের বাইরে লেখাপড়া করান। সেখান থেকে আমাদের এখানে একটা ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার বাইরে থেকে আসে। তো তারা এসে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে যখন থাকে এবং তাদের সাথে মিশে সারা বাংলাদেশটাকে দেখার তাদের একটা ইচ্ছা জাগে, যে তখন তারা চিন্তা করে বাংলাদেশের কালচারটা দেখার পরে, বাংলাদেশে অনেক কালচার আমাদের, আমরা যেমন পয়লা বৈশাখ করি, পয়লা বৈশাখে একটা বিরাট উৎসব হয়, তেমনি আমাদের বিভিন্ন মেলা হয়, স্কুলে স্কুলে বিভিন্ন সময় স্পোর্টস হয়, তারপরে আমাদের বিভিন্ন কালচার আছে, আমাদের নৌকা বাইচ আছে, আমাদের
এই যে সমস্ত কালচার আছে, যাত্রাপালা আছে, এই যে কালচারগুলো দেখে যে ওই যে বাইরে থেকে যে শিশুরা আসে এবং আমাদের দেশের শিশুরা এটার সাথে একসঙ্গে হয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখে, তাদের বাবা মা, তাদের স্কুল টিচার সবাই তাদেরকে এগুলো দেখায় এবং পর্যবেক্ষণ করায়, এবং তারা তাদের দাদির কাছ থেকে গল্প শুনে তাদের মনে ইচ্ছে জাগে যে তারাও এই জিনিসগুলোকে দেখে আনন্দিত হবে। যেন আমাদের জাতীয় স্মৃতিসৌধ, আমাদের শহীদ মিনার, এই যে স্থাপত্য আছে আমাদের যেগুলো, যেমন সোনারগাঁ জাদুঘর, তো এগুলো কিন্তু তারা ঘুরে ঘুরে দেখবে এবং এদের মধ্যে দিয়ে আমি একটা গল্প বলার চেষ্টা করেছি। মোটামুটি বলা যায় এখানে বাংলাদেশকে পুরোটাই রিপ্রেজেন্ট করা হচ্ছে, বাংলাদেশকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আচ্ছা, তো এই ছবিতে কাদেরকে অভিনয় শিল্পী কারা আছেন বা নতুন কাউকে পেতে যাচ্ছি কিনা আমরা? সব ছেলেমেয়েরাই নতুন কাজ করছে, পেছনে কাজ করছে খালি এটাতে গার্জেনদের বেলায় কাজ করছে। এখানে শর্মিলী আহমেদ, তারপরে মৌসুমী, ওমর সানি, ফেরদৌস, এরাও কাজ করছে, এরা গার্জেন হিসাবে কাজ করছে বাচ্চাদের। আচ্ছা, এখানে মোট কতজন বাচ্চা কাজ করছে আনুমানিক? আমার এখানে প্রায় 200 বাচ্চা কাজ করবে। বাহ, এই 200 জন বাচ্চাই তো নতুন? 200 জন বাচ্চাই নতুন। তো এদেরকে কিভাবে বাছাই করলেন? এনটিভি মানে প্রচারের মাধ্যমে, মাসব্যাপী প্রচারের মাধ্যমে জিয়া শিশু একাডেমিতে তাদের ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউর মধ্যে থেকে এবং তাদেরকে গ্রুমিং করিয়ে তাদেরকে তৈরি করা হচ্ছে। মানে পুরো বাংলাদেশ থেকে কি বাছাইকরণ প্রক্রিয়াটা হয়েছিল? হ্যাঁ, এনটিভিতে প্রচার করা হয়, তখন আগ্রহ হয়ে ভরে যারা এসছে তাদের মধ্যে থেকে আমরা সিলেক্ট করেছি আমাদের যেগুলো প্রয়োজনে কাজে লাগবে। আচ্ছা, এই যে আমার বাংলাদেশ একটি শিশুতোষ চলচ্চিত্র, তো এরকম একটি শিশুতোষ চলচ্চিত্র এর আগে তো আমরা আপনাকে দেখেছি বিভিন্ন রকম রোমান্টিক চলচ্চিত্রে কাজ করতে, শিশুতোষ চলচ্চিত্রে হঠাৎ করে এই উদ্যোগটা আসলে কেন, এটা একটু জানতে চাই। আসলে মানুষের ক্ষুধা থাকে অনেক, কিন্তু হ্যাঁ, তো এই যে কাজের নেশা, কাজ করার জন্য সুন্দর কিছু করা, এই যে ক্ষুধাটা, যে বাচ্চাদের নিয়ে সারা বাংলাদেশের কালচারটাকে তুলে ধরতে পারবো, এটা আমার জন্য একটা বিগ পাওয়া। এই যে গল্পটির কথা আমরা অল্প কিছু শুনে নিলাম, যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এরকম একটি চলচ্চিত্র, এই গল্পটি কার? এই গল্পটি হলো আমাদের জিয়া শিশু একাডেমির যিনি মহাপরিচালক হুমায়ুন কবির সাহেব, ওনার কাহিনীটা, ওনার আইডিয়া, ওনার কনসেপ্টে নিয়ে কাজটা করা হচ্ছে। ওনার কনসেপ্টে আমাদের ছোটকু ভাই এটার সংলাপ লিখেছেন। হ্যাঁ, সংলাপ লিখেছেন। তো সেইভাবে আমরা এটাকে তৈরি করেছি যাতে সুন্দর কিছু একটা দর্শকরাও যাতে বুঝতে পারেন এবং বাচ্চারা যারা আছে তারাও যাতে এখান থেকে শিখতে পারে, বাংলাদেশকে চিনতে পারে। এবং আমাদের ইচ্ছা আছে এটাকে আমরা সারা বিশ্বেই এমবেসির মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, আমরা প্রচার করবো এবং বাংলাদেশকে পরিচয় করাবো এটা সুন্দরভাবে। এবং এটা ইংলিশ ভাষাতেও হচ্ছে, বাংলাতেও হচ্ছে। সুতরাং তখন এটা কিন্তু মানে আন্তর্জাতিকভাবে একটা মানসম্পন্ন ছবি হবে আমি আশা করছি, এবং আন্তর্জাতিক বাজারে এটা একটা সম্মান আসবে, এটা আমি আশা করছি। অবশ্যই। তো এখানে কোনো গানের সংযোজন আছে কি? হ্যাঁ, এখানে গান তো আছে, এখানে 6টা গান আছে। আচ্ছা। এবং সবচেয়ে মজার ব্যাপার যে গানগুলো প্রত্যেকটা নতুন ছেলেমেয়েরাই গাচ্ছে। আমার এখানে যারা অভিনয় করছে, আমার এখানে যারা কাজ করছে, তাদের মধ্যে থেকে তাদেরকে দিয়ে আমি গানগুলো করাচ্ছি। মিউজিক ডিরেকশনে এখানে শওকত আলী, ইমন শাহ কাজ করছে, এখানে কাজ করছে ফরিদ আহমেদ, এখানে কাজ করছে কিসলু। আমি তাদেরকে দিয়ে 3 জনকে দিয়ে বিভিন্ন রকমের গান বিভিন্নভাবে করেছি। এখানে গান লিখেছে গাজী মাজহারুল আনোয়ার ভাই, তারপরে মুন্সি ওয়াদুদ, হ্যাঁ, এবং আমাদের এই যে মহাপরিচালক জিয়া শিশু একাডেমি, সে নিজেও একটা গান লিখেছে। তবে তারই উদ্যোগে, তারই চেষ্টা, তারই অনেক চেষ্টা এই কাজটা, মানে ওনারই অনেক সাধনা আমি বলবো, যে আমার কাছে মনে হয়েছে যে উনি মনে প্রাণে চান একটা বাচ্চাদের জন্য ভালো কিছু করতে, এবং সেটা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। এবং আমাকে বিরাট একটা দায়িত্ব কিন্তু দিয়েছেন উনি, যে আমি এই জিনিসটাকে সবার কাছে, সবার মনে লাগার মতো করে তৈরি করে দিতে হবে। তো এটা আসলে এই ছবিটা করার কথা ছিল চাষি ভাই, আমাদের মরহুম চাষি নজরুল ইসলাম ভাইয়ের। তো ওনার কাজটা উনি করতে পারেননি, ওনার ইচ্ছা ছিল তখন যে উনি এরকম একটা ছবি করবেন আমার বাংলাদেশ নামে। তো সেটাকেই আমি চাষি ভাইয়ের প্রতি সম্মান জানিয়ে বলছি যে তাকে সম্মানিত করতেই আমার এই কাজটা করা।
আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই পরিকল্পনাটি অনেকদিন আগে থেকে পরিকল্পনা করা ছিল, কিন্তু এটা স্ক্রিপ্ট ছিল না, কোনো কিছু ছিল না, কোনো কিছু কমপ্লিট হয়েছিল না। তো আমি যখন এখান থেকে ইনভলভ হলাম, হুমায়ুন ভাই যখন আমাকে অফার করলেন, তখন আমি এটাকে নিয়ে স্ক্রিপ্ট, নতুন করে স্ক্রিপ্ট তৈরি করে সবকিছু করে আমরা কাজটা করতে যাচ্ছি। আচ্ছা, ছবিটির কাজ কবে থেকে শুরু হতে চলেছে? ছবি যে পয়লা বৈশাখে, কারণ এই পয়লা বৈশাখে আমাদের ছবিতে একটা পার্ট আছে, তো পয়লা বৈশাখে আমরা সেটাকে শুরু হচ্ছে। নতুন বছরে নতুন একটি ছবির কাজ শুরু হচ্ছে। বাহ, চমৎকার। তো ইতিমধ্যে আপনি স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক হিসেবে মিডিয়াতে প্রতিষ্ঠিত করে নিয়েছেন নিজেকে। আপনার কাছ থেকে শুনবো যে বাংলাদেশে বর্তমানে চলচ্চিত্রের অবস্থানটা কোথায়? বর্তমানে চলচ্চিত্রের অবস্থা ভালো না। আমি বলবো যে এটা খুব একটা রুগ্ন শিল্প হয়ে গেছে। সরকার যদিও এটাকে শিল্প হিসাবে ঘোষণা করেছেন, কিন্তু শিল্পের যে সমস্ত বেনিফিট আমাদের পাওয়া উচিত, পাওয়ার কথা, সেগুলো আমরা পাচ্ছি না, একটা নাম্বার প্রবলেম। আর পাইরেসি, ভিডিও পাইরেসি আমাদেরকে শেষ করে দিচ্ছে। ভিডিও পাইরেসি কারণে যারা ইনভেস্টর ছিল, যারা শখ করে আসে, এটাতে আসলে ব্যবসাটাকে ব্যবসা মনে করে না, যাদের নিজের মনের ক্ষুধার থেকে কিন্তু আসে যে আমি একটা ছবি বানাবো, আমি একটা ছবি প্রডিউস করব, সেখান থেকে তারা কিন্তু তখন আর এগিয়ে আসছে না। কারণ এখানে এসে আমি আজকে ছবি রিলিজ করব, কালকে সকালে আমার একটা ভিডিও সিডি আমি সব জায়গায় পাবো, তো সেটা কেন? সেটা হলে পাইরেসি হয়ে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে, সবকিছু মানে এমন একটা বাজে অবস্থা হয়েছে যে আমার টাকাটা আমি যদি 1 কোটি টাকা খরচ করি, কালকে সকালে আমার এই টাকার কোনো মূল্য নাই, একদম পানিতে ফেলে দেওয়া হচ্ছে। তো এই কারণেই কিন্তু আসলে আমাদের চলচ্চিত্র শিল্পে একটা ধস নেমে গেছে। তো পাইরেসিটা বন্ধ করার জন্য আমরা সরকারকে অনেকভাবে প্রেসার ক্রিয়েট করছি যে আপনারা এটা চেষ্টা করেন। র্যাব এগিয়ে এসছে, র্যাব এগিয়ে এসছে আমাদের সাথে, র্যাব কিছু ধরপাকড় করছে এবং সে পানিশমেন্টের ব্যবস্থা করছে। সরকারও চেষ্টা করছে, সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে। তবে এখন যেটা হচ্ছে, সারা ওয়ার্ল্ডে যে সিস্টেমে চলছে ছবিগুলো এখন, কারণ পাইরেসি সব জায়গায় হয়, তো সবাই পাইরেসি রোধকল্পে যেটা হয়েছে যে সেটা এখন সার্ভারের মাধ্যমে যে প্রত্যেকটা সিনেমা হলে একই সঙ্গে ছবিটা চলবে, এরকম এখন দেখা যায় প্রায় 5,000-6,000 সিনেমা হলে একসাথে ছবিগুলো চলে। চলার পরে ওরা 1 সপ্তাহে ওদের টাকাটা রিকভার করে, লাভ সহ রিকভার করে। এবং তার জন্যই কিন্তু বাইরে যে ছবিগুলো, এখন বোম্বের কথা যদি বলি আমি, হলিউডের কথা বলি, তারা কিন্তু ওই ছবি বানাচ্ছে, ওইভাবে বানাচ্ছে, ইনভেস্ট অনেক বেশি করছে, তারা রিটার্নটাও পাচ্ছে ওইভাবে। তো আমরা এখন ইনভেস্ট করতে পারছি না। আমাদের এখন চিন্তা করি যে কোনো রকম নাটকের মতো স্টাইলে আমরা কোনোভাবে ছবিটা বানিয়ে ছবি রিলিজ করি, তাহলে বোধহয় ছবি দর্শক দেখবে, কিন্তু তাতে করে দর্শক বিতাড়িত হচ্ছে, দর্শক আরো সিনেমা হলতে ফিরে যাচ্ছে, তারা ভাবছে এই ছবি হলে কিভাবে হল বিমুখ হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু এই প্রসঙ্গটা আসলো, তাহলে এই প্রসঙ্গের সূত্র ধরে জিজ্ঞেস করব যে বর্তমানে নতুন পরিচালকদের কাজ কেমন দেখছেন? আমি বলবো যারা কাজ করতে চায়, চলচ্চিত্রের প্রতি নেশা মানুষের অনেক, হ্যাঁ, যুবক বয়সে যখন থাকে তখন তারা মনে করে যে ছবি দেখতে দেখতে চিন্তা করে আমি এরকম বানাইতে পারতাম, আমি এরকম বানাবো, চিন্তা করে কিন্তু তারা ছবি নির্মাণে এগিয়ে আসে। কিন্তু এখন সুবিধা হয়ে গেছে, যেহেতু ডিজিটাল ক্যামেরার জন্য ফিল্ম কিনতে হয় না, ইজিলি তারা একটা ছবি বানাইতে পারে। একটা ছবি বানিয়ে ফেলে, কিন্তু সেটা আকপিস চিন্তা করতে পারে না। একটা গল্প সাজানো যে একটা বিরাট ব্যাপার, একটা চিত্রনাট্য একটা থাকে, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক একটা হিসাব থাকে। এটা কিন্তু অঙ্কে, আমরা কাজ করি অঙ্ক করে কাজ করতে হয়, যে আমি কোথায় কি করছি, আমি মিডল সিকোয়েন্সে কি করব, বিগিনিং সিকোয়েন্স কি করব, আর এন্ডে কি করব, এই চিন্তাটা কিন্তু আমার মাথায় নিয়ে নিতে হয় পুরোটা। প্ল্যানিংটা একটা বিরাট জিনিস, এটা কিন্তু আর পেপার ওয়ার্ক করাটা, এখন এই সেই জিনিসগুলো না হওয়ার কারণেই কিন্তু ভালো ছবি আমরা তৈরি হচ্ছে। আচ্ছা, আপনার কাছ থেকে তো নতুন একটি শুভ মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল, এছাড়া আর কোনো ছবির কাজ হাতে নেওয়া হয়েছে কিনা? আমার তো ছবি চলছে, একটা এটিএন বাংলার ছবি একটা করছি আমি, অবলা নারী, যেটা ওয়াও বেবি ওয়াও, আর একটা করছি জেডি, একটা ছবি করছি আরিফিন শুভকে নিয়ে, আর একটা করছি লাভার বয়, ওটা করছি একে নিয়ে, বাপ্পিকে নিয়ে করছি, কাজ চলছে, সব রানিং অবস্থায় আছে। অবশ্যই আমরা প্রত্যাশা করব আরো অনেক আপনার কাছে ভালো ভালো আমরা কাজ চেষ্টা তো করি, দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি, সুস্থ থেকে যেন কাজ করতে পারি। অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntvbd.com।
প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।